আসসালামু আলাইকুম, আমি তুরজন মোল্লা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অ্যাডমিশন চ্যাম্পিয়ন্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ইবিআই কোর্স ফর এইচএসসি 2026। এখানে ইবিআই মানে অনেকে নাই বুঝতে পারো, ইংলিশ, বাংলা এবং আইসিটি। এখানে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে 100 মার্ক করে মোট 200 মার্ক, এবং বাংলাতেও ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার মিলে 200 মার্ক, এবং আইসিটিতে 100 মার্ক, এ মিলে টোটাল 500 মার্ক। তো তোমরা যদি আমাদের কাছে পড়ো তাহলে টোটালি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা তোমাদের এমন ভাবে গুছিয়ে দিব যে তোমাদের এই নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো। তো চলো এবার আমরা আমাদের টপিকে আসি। আমাদের আজকের টপিক হচ্ছে সমাস। প্রথমে আমি টপিকের নামটা লিখি। আসলে একটা প্রচলিত কথা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস। আসলে কিন্তু এটা নয়। আমরা জানি যে সমাস অর্থ কি, সমাস অর্থই যেখানে সংক্ষেপণ, তাহলে কিভাবে সমাস শিখতে 6 মাস লাগে। তো আসো আমরা শুরু করি। প্রথমে বলেছি সমাস অর্থ সংক্ষেপণ। সংক্ষেপণ আরেকটা অর্থ হচ্ছে মিলন, এবং আরেকটি হচ্ছে এক প্রতিকরণ। সমাসের মানে কি দাঁড়ালো? সংক্ষেপণ, মিলন এবং এক প্রতিকরণ। এবার যদি তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া সমাস কেন আসলো, কেন সমাসের উদ্ভব? আসলে শব্দকে শ্রুতি মধুর করতে এবং শব্দের বাহুল্যতা কমানোর জন্যই আসলে সমাসের সৃষ্টি। যেমন উদাহরণ দিয়ে বুঝতে দিলে সুবিধা হবে। এবং সমাসের বেসিক কিছু জিনিস আছে যেগুলো না জানলে আসলে সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করলে হয়তো তোমাদের মাথায় যাবে না। সেই বেসিকগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমি যদি লিখি সিংহাসন, দেখো আমি কি লিখলাম, সিংহাসন। এই সিংহাসনকে বলা হয় সমস্ত পদ। এই সিংহাসনটা কিভাবে আসবে? সিংহাসনকে আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন ইজ ইকুয়াল টু সিংহাসন। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটি অংশ আছে সিংহ চিহ্নিত আসন। এই পুরো সিংহ চিহ্নিত আসনটাকে বলা হয় সমাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা ব্যাস বাক্য। আমরা একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সমাস বা ব্যাস বা বিগ্রহ বাক্য। এই টোটাল সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা কি বলবো? সমাস বাক্য, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। এবার আসো, এখানে সমাস, এখানে সিংহ একটা পদ, চিহ্নিত একটি পদ এবং আসন আরেকটি পদ। প্রত্যেকটি পদকে সিংহ, চিহ্নিত এবং আসন, প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়। তার মানে কয়েকটি সমস্যমান পদ মিলে গঠিত হয় সমাস বাক্য, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। এবার এর পাশে আসা যাক। এই সিংহাসনটাকে বলে সমস্ত পদ। এই টোটাল ব্যাস বাক্য মিলে তৈরি হয় সমস্ত পদ। যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, আর যেটা তৈরি হয় সেটাকে আমরা বলবো সমস্ত পদ। সমস্ত পদে আবার দুইটা বিষয় থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় নিয়ে নাও। এখানে সিংহ, সিংহ একটি পদ এবং আসন একটি পদ। এখানে সিংহটাকে বলা হয় পূর্বপদ, পূর্বপদ, এবং এই আসনটাকে বলা হয় পরপদ, বা আরেকটি নাম আছে উত্তরপদ। তার মানে পরপদ বা উত্তরপদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা শুরু করব প্রকারভেদ। সমাস আসলে কয় প্রকার? সমাস প্রধানত 6 প্রকার, তবে নতুন যে ব্যাকরণ সেখানে 4 প্রকার দেওয়া আছে, তবে আমরা 6 প্রকারই শিখব। তো 6 প্রকার আসলে পরীক্ষাতে এটা আসে না, তাও আমি বলে রাখি। প্রথমত দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এছাড়াও কিছু প্রাদি, নিত্য, অপ্রধান সমাস আছে, তো এগুলো আমরা পরে আলোচনা করব। তো চলুন প্রথমে শুরু করি। আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস দিয়ে শুরু করব। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব বানানটা একটু খেয়াল রাখবো, এটা একটু ক্রিটিক্যাল বানান। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের পূর্ব এবং পরপদ উভয় পদ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে। কিছু উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন আমরা বলতে পারি মা বাবা, তারপরে বলতে পারি মাসি পিসি,
তারপরে বলতে পারি জমা খরচ। এরপরে বলতে পারি বই পুস্তক। আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে দ্বন্দ্ব সমাস? দেখো এখানে আমরা কিন্তু মাকেও স্পেসিফিক ভাবে বোঝাচ্ছি না বা বাবাকেও না, আমরা মাকেও বোঝাচ্ছি বাবাকেও বোঝাচ্ছি। তো সাধারণত পরীক্ষায় আমাদের কিভাবে আসে, আমাদের সমস্ত পদটা দেওয়া থাকে, আমাদেরকে লিখতে হয় যে এটা কোন সমাস এবং এটার ব্যাস বাক্য কি। তো আসো আমরা দেখিয়ে দিই। মা বাবা, মনে রাখবে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে সাধারণত ও ব্যবহার করতে হয়, সব সময় সাধারণত ও ব্যবহার করতে হয়। যেমন মা ও বাবা, মা ও বাবা ইজ ইকুয়াল টু মা বাবা। মাসি পিসি, তাহলে এখানে কি হবে? মাসি ও পিসি। জমা খরচ, জমা ও খরচ। দেখো এখানে কিন্তু আমরা শুধুমাত্র জমাকে বা খরচকে বোঝাচ্ছি না, এখানে আমরা জমাও আছে খরচ আছে এমনটাকে বোঝাচ্ছি। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে বই ও পুস্তক। বই ও পুস্তক খুব ইম্পর্টেন্ট, এটা দিনাজপুর বোর্ডে সম্ভবত 2022 সালে আসছিল, তোমরা একটু মাথায় রাখবে। তো দ্বন্দ্ব সমাস এটা আমরা দেখলাম সাধারণত সমস্ত পদের দুইটা পদ বা ব্যাস বাক্যে দুইটা পদ। আমরা এবার দেখব তিনটা পদ। শুধুমাত্র এমন দ্বন্দ্ব সমাস আছে, এই দ্বন্দ্ব সমাসে তিনটা পদও থাকতে পারে, আমরা একটা আলোচনা করবো। যেমন চোখ, নাক, কান, পদ্মা, মেঘনা, যমুনা। দেখো সাধারণত কিন্তু আমরা আগে দেখেছি দুইটা, এখানে কি তিনটা, চোখ, নাক, কান, পদ্মা, মেঘনা, যমুনা। তো এখন আমরা ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করলে কি করব? চোখ, নাক ও কান, শুধু লাস্টেরটার আগে আমরা ও বসিয়ে দিব। তাহলে এটা কি হবে বলতো? পদ্মা, মেঘনা ও যমুনা। আমরা এটা আশা করি বুঝে গেছি। আমরা এবার দেখব কিভাবে একটি শব্দেও দ্বন্দ্ব সমাস হতে পারে। আসুন দেখে নেই। দম্পতি, দম্পতি অর্থ কি বলেন তো? একটা কাপল। দম্পতি বলতে কি বোঝায়? জায়া ও পতি। জায়া মানে কি বলেন তো? জায়া মানে স্ত্রী, পত্নী মানেও কিন্তু স্ত্রী, এবং পতি মানে স্বামী। তার মানে দম্পতি সমান জায়াও, দম্পতি সমান জায়াও পতি। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। জায়াও পতি দম্পতি, জায়াও পতি দম্পতি। তো আরেকটা বিষয় আছে দ্বন্দ্ব সমাসে, কিভাবে বিভক্তি যুক্ত থেকেও দ্বন্দ্ব সমাস হতে পারে। আমরা বইয়ে সম্ভবত 4টা আছে, আমরা দেখি 2টা 3টা দেওয়ার চেষ্টা করছি। যেমন 1 নম্বরে দেশে, দেশে বিদেশে। 2 নম্বরে হাতে কলমে। 3 নম্বরে আমরা বলতে পারি দুধে ভাতে, দুধে ভাতে। তো দেখুন ব্যাস বাক্য করার সময় আমরা কি করব? আমরা জানি যে দ্বন্দ্ব সমাসে শুধুমাত্র মাঝখানে ও যোগ করে দিতে হয়, আর যদি 2 এর অধিক থাকে তাহলে শেষেরটার আগে ও যোগ করতে হয়। এখন তাহলে কি হবে? দেশে বিদেশে, দেশে ও বিদেশে। আমরা শুধু ওটা নিয়ে আসবো, দেশে ও বিদেশে। একইভাবে হাতে ও কলমে। দেখেন এখানে কিন্তু এ কিন্তু সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি থাকা সত্ত্বেও কিন্তু দ্বন্দ্ব সমাস হচ্ছে। তাহলে হাতে কলমে, হাতে ও কলমে, দুধে ভাতে, দুধে ও ভাতে। আমরা শুরু করব দ্বিগু সমাস দিয়ে। দেখো দ্বিগু সমাস, এখানে দ্বিগু সমাসের প্রথমে কি আছে? দি আছে না? দি অর্থ কি? দি অর্থ দুই, দি অর্থ দুই। মনে রাখতে হবে দ্বিগু সমাসে সর্বদাই কিন্তু পরপদ প্রধান হবে। তার মানে দ্বিগুতে পূর্বে সংখ্যা, এখানে দি অর্থ কি? দুই, তার মানে পূর্বে সংখ্যা এবং পরপদে এবং পরপদ প্রধান হবে। এবং মনে রাখতে হবে দ্বিগু সমাসে ব্যাস বাক্যে
সমাহার যুক্ত হয়। ব্যাস বাক্যে কি যুক্ত হয়? সমাহার যুক্ত হয়। তো পূর্বে সংখ্যা এবং পরপদ প্রধান হলে আমরা সেটাকে কি বলবো? দ্বিগু সমাস বলবো। এবং মনে রাখতে হবে পূর্বে সংখ্যা ছাড়া কোনো দিনও দ্বিগু সমাস হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো আসলে এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে দ্বিগু সমাসটা ক্লিয়ার করব। প্রথম উদাহরণ আমরা বলতে পারি চৌরাস্তা। চৌরাস্তা, দেখো চৌ অর্থ কি? চার, আর রাস্তা কি? রাস্তা। তো আমরা বলেছিলাম যে দ্বিগু সমাসে সমাজ বাক্য বা বিগ্রহ বাক্যের শেষে সমাহার যুক্ত হবে। তাহলে কি? প্রথমে সংখ্যা চৌ অর্থ চার, রাস্তার সমাহার। সমাহারটা অবশ্যই শেষে হবে, এটা খেয়াল রাখবা। চার রাস্তার সমাহার। এভাবে আমরা যদি বলি পঞ্চনদ। পঞ্চনদ, প্রথমে কি? পঞ্চ মানে কি? পাঁচ, প্রথমে সংখ্যা আছে, এবং নদ মানে কি? নদ মানে নদী। তো এখানে কি পাঁচকে বোঝাচ্ছে না নদীকে বোঝাচ্ছে? অবশ্যই নদীকে বোঝাচ্ছে। পাঁচটা নদী, যেখানে এরকম ধরো এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে, যেখানে পাঁচটা নদী মিলিত হয়েছে। তাহলে এটা কি মূলত বোঝাচ্ছে কি? নদীকে, তার মানে পরপদ প্রধান। তাহলে পাঁচ নদীর সমাহার। এভাবে আরো আমরা বলতে পারি সপ্তডিঙা। সপ্তডিঙা, সপ্ত মানে কি? সাত, ডিঙা মানে কি জানো? ডিঙা মানে নৌকা, তার মানে সাত, সাত ডিঙের সমাহার। আমরা আর কি বলতে পারি? আমরা বলতে পারি শতাব্দী। শতাব্দী, তাহলে এটা কি হবে বলো তো তোমরা? প্রথমে কি সংখ্যা আছে না? শত, আর অব্দ। অব্দ মানে কি জানো? অব্দ মানে বছর। এই অব্দ মানে বছর, তার মানে শতাব্দী কি হবে বলো তো? শত অব্দের সমাহার। এরপরে হতে পারে পঞ্চবটি, পাঁচ বটের সমাহার। তো আশা করছি তোমরা দ্বিগু সমাস বুঝতে পেরেছো। তো এখন আমরা শুরু করব কর্মধারয় সমাস। আসুন শুরু করি। কর্মধারয়, কর্মধারয়। আসলে কর্মধারয় সমাস কয় প্রকার? কর্মধারয় সমাস 5 প্রকার। প্রথমত একটু লিখি। একে উপমান, দুয়ে উপমিত, তিনে রূপক, চারে মধ্যপদলোপী, ও 5 সাধারণ কর্মধারায়। তার মানে কর্মধারায় কত প্রকার? 5 প্রকার। এটা আমরা দেখে নিলাম। এবার আসুন আমরা প্রত্যেকটিকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা শুরু করব রূপক কর্মধারায় দিয়ে। রূপক কর্মধারায় সমাসে বুঝতে হলে আগে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে প্রথম পদ অদৃশ্য এবং পরপদ দৃশ্যমান হবে। প্রথম পদ অদৃশ্য প্লাস পরপদ দৃশ্য। যেমন উদাহরণ দিলে আমরা এটা স্পষ্ট হয়ে যাব। আমরা বলতে পারি মনোমাঝি। আচ্ছা, এটা আমি একটু ফাঁকা করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনোমাঝি। মন কি দেখা যায়? এটা অদৃশ্য, কিন্তু মাঝি কিন্তু দেখা যায়। এবং আমরা মনে রাখবো যে রূপক কর্মধারয় সমাসে মাঝখানে শুধু রূপ শব্দটা বসিয়ে দিব। কি দিব? রূপ। তার মানে মনো রূপ
মাঝি, মন মাঝি, মনোরূপ মাঝি সমান সমান মন মাঝি। এরকম আরো হতে পারে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, তাহলে কি হবে ব্যাস বাক্য মধ্যে শুধু আমরা রূপ শব্দটি নিয়ে আসবো, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ অর্থ কি? বিষাদ অর্থ দুঃখ, আর সিন্ধু অর্থ সাগর বা সমুদ্র। তাহলে বিষাদ রূপ সিন্ধু সমান সমান বিষাদ সিন্ধু। আমরা আরো বলতে পারি প্রধানল। প্রধানল একসঙ্গে আছে, সমস্যা নাই। তাহলে ব্যাস বাক্য কি হবে? ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ, ক্ষোভ। এটা কি দেখা যায়? এটা কিন্তু দেখা যায় না। তাহলে কি হবে? ক্রোধ, মাঝখানে কি আনবো আমরা? রূপ শব্দটি আনবো, রূপ অনল। অনল মানে কি? আগুন। তো আমাদের রূপক হয়ে গেল। এবার আমরা আলোচনা করব উপমান এবং উপমিত। আশা করছি তোমরা যে পর্যন্ত পড়ানো হয়েছে বুঝতে পেরেছো। আসো এবার আমরা উপমান এবং উপমিত দিয়ে শুরু করি। উপমান, উপমান, উপমান অর্থ কি? তুলনীয় বস্তু। উপমান হচ্ছে উপমিত। উপমান আমরা বুঝবো কিভাবে? উপমান অর্থ তুলনা, উপমিত তুলনা, দুটোই তুলনা বোঝাবে। তবে উপমানের ক্ষেত্রে তুলনাটা হবে সত্য, তুলনা হবে সত্য, এবং পরপদে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাডজেক্টিভ, বা বাংলাতে বললে বিশেষণ। ঠিক আছে? তো আমরা কিছু উদাহরণ দিতে পারি। সত্য তুলনা বোঝাবে, প্রথমে বলি আমরা স্ব ব্যস্ত। এই শশ মানে কি জানো? শশ অর্থ হচ্ছে খরগোশ। মূলত এই শব্দটা হচ্ছে শশক, শশক থেকে শশ আসছে, শশ ব্যস্ত। তো খরগোশ কি কখনো দেখেছো ধীরে স্থির এক জায়গায় বসে থাকে? দেখবা খরগোশের সাধারণ ধর্মই হচ্ছে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যাওয়া। তাহলে এবং উপমানে ন্যায় শব্দটা ব্যাস বাক্যের মধ্যে নিয়ে আসতে হবে, এবং মনে রাখবা যাকে তুলনা করা হচ্ছে সে অবশ্যই প্রথমে বসবে। যাকে তুলনা করা হচ্ছে সে কোথায় বসবে? প্রথমে। এবং ব্যাস বাক্যে আমরা কি আনবো? ন্যায় শব্দটি নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে শশকে ব্যস্ত, ব্যস্ত বলা হচ্ছে নাকি ব্যস্তকে শশ বলা হচ্ছে? অবশ্যই শশকে ব্যস্তর সাথে তুলনা করা হচ্ছে, শশকে তুলনা করা হচ্ছে। তাহলে কি হবে? শশকের, শশকের ন্যায় ব্যস্ত, আমরা মধ্যে ন্যায় শব্দটি নিয়ে আসবো, ন্যায় ব্যস্ত। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা উদাহরণ দিতে পারি কাজল কালো। কাজল কালো। আচ্ছা, কাজলের সাধারণ ধর্ম কি? কাজল কিন্তু কালোই হয়। কালো যদিও বা বর্তমান বিভিন্ন রঙের হয়তো পাওয়া যেতে পারে, তবে কাজলের আসল রঙে কিন্তু কালো হবে কাজল। তাহলে আমরা, তাহলে কাকে তুলনা করা হচ্ছে? কাজলকে কালোর সাথে তুলনা করা হচ্ছে, এবং তুলনাটা কিন্তু সত্য। দেখো এখানে ব্যস্ত, ব্যস্ত কি? একটা অ্যাডজেক্টিভ। কালো কি? একটা অ্যাডজেক্টিভ। সকল রঙে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি ব্যাস বাক্য করব? কাজলের ন্যায় কালো, কাজল কালো। কাজলের ন্যায় কালো, কাজল কালো। আমরা আরো বলতে পারি বরফ শীতল। বরফ শীতল। আচ্ছা, বরফ কি কখনো গরম হয়? দেখেছো কেউ? বরফ কিন্তু সবসময় শীতলই হয়, ঠান্ডাই হয়। তাহলে এখানে কি হবে? বরফকে তুলনা করা হচ্ছে শীতলের সাথে। তাহলে এখানে কি হবে? বরফের ন্যায় শীতল। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের আরো উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো ধনুক বাঁকা। ধনুকের ধর্ম কি? সে কিন্তু সবসময় বাঁকাই হয়। দেখবা ধনুক এরকম বাঁকা হয়, অথবা এরকম এরকম থাকে, ছবিতে তোমরা দেখতে পাবে।
তো ওটারও ধর্ম বাঁকা, তাহলে ধনুক সবসময় বাঁকা হবে, তাহলে এটা কি হবে, ব্যাস বাক্য ধনুকের ন্যায় বাঁকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা উপমিত ওটা দেখার চেষ্টা করব। এবার উপমিত কর্মধারায়। উপমানে তো তুলনা দেখলাম, উপমিত তুলনা একই, তবে উপমিততে তুলনাটা হবে কি মিথ্যা তুলনা হবে। তুলনাটা কি হবে, মিথ্যা। এবং পদপদে কি থাকবে, নাউন থাকবে। উপমানে কি ছিল, সত্য এবং পদপদে অ্যাডজেক্টিভ। উপমিততে কি তুলনা হবে মিথ্যা এবং পদপদে কি থাকবে, নাউন থাকবে। যেমন আমরা বলতে পারি চন্দ্রমুখ। দেখো তো, মুখ কি কখনো চন্দ্র হয়? এখানে আগে দেখো যে চন্দ্রকে মুখের সাথে তুলনা করা হচ্ছে নাকি মুখকে চন্দ্রের সাথে। অবশ্য মুখকে চন্দ্রের সাথে, যে তোমার মুখ চন্দ্রের মতো বা চাঁদের মতো, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব না। তাহলে এটা কি মিথ্যা তুলনা, এবং মুখ একটা কি নাউন। তাহলে এটা আমরা কি ধরে নেবো, এটা কি উপমিত। এবার উপমিততে বেশ বাক্যে আমরা কি করব, আমরা উপমানে দেখেছি কি ন্যায় শব্দটা কোথায় ছিল, মাঝে ছিল। আর উপমিততে কি হবে, ন্যায়টা শেষে যাবে। এবং আগেই বলেছি যাকে তুলনা করা হবে সেটা সর্বপ্রথমে বসবে। তাহলে দেখো তো, মুখকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে, তাহলে কি হবে, মুখ আগে আসবে, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। মধ্য পদলোপী কর্মধারায়, এটা সমস্যা নেই। মধ্যপদলোপী মানে কি, মধ্যপদের লোপ পাবে এবং পদপদ প্রধান হবে। কিছু উদাহরণ দেওয়া যাক। 1 নম্বরে ধরো আমরা বলতে পারি সিংহাসন। সিংহাসনকে ব্যাস বাক্য করলে কি হয় বলতো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে এখানে দেখো, এই চিহ্নিত পদটা লোপ পেল না, সিংহ আছে এবং আসন আছে, চিহ্নিত পদটি লোপ পেল, তাই এর জন্য এর নাম হয়েছে মধ্যপদলোপী কর্মধারায়। উদাহরণ দেওয়া যাক, শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কি হবে বলতো, শিক্ষা বিষয়ক মন্ত্রী। তার মানে কি হবে, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। তাহলে এখানে বিষয়ক পদটা লোপ পেয়েছে এবং এটা মধ্যপদে আছে, এই কারণে এর নাম মধ্যপদলোপী। আরো দিতে পারি ঘর জামাই। ঘর জামাই কি হবে, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। আরেকটা উদাহরণ, জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত কি হবে বলতো, জ্যোৎস্না শোভিত রাত। তার মানে দেখো, এখানে শোভিত ইত প্রত্যয়যুক্ত মধ্যপদ লোপ পেয়েছে, তাই এখানে আমরা এটাকে কি বলতেছি, মধ্যপদলোপী কর্মধারায়। এখানে দেখো চিহ্নিত আশ্রিত সাধারণত প্রত্যয়যুক্ত থাকে, এবং কিছু ক্ষেত্রে যেমন যে শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী, এগুলো যুক্ত থাকে। তো আশা করি তোমরা মধ্যপদলোপী কর্মধারায় বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব কর্মধারায় শেষেরটা, সাধারণ কর্মধারায়।
যেটাকে তুমি শুধুমাত্র কর্মধারায় বললেও ভুল হবে না, ওটাকে দুইটাই বলা যায়, সাধারণ কর্মধারয় অথবা শুধুমাত্র কর্মধারয় সমাস। কিন্তু অন্যান্য গুলা কিন্তু আবার আইডেন্টিফাই করতে হবে, উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। তো এবার আমরা আসো সাধারণটা দেখে নেই। সাধারণ কর্মধারয়, সাধারণ সাধারণ কর্মধারয় সমাসে সাধারণত যে, সে, যিনি, তিনি এগুলো যুক্ত থাকে বেশিরভাগ, আগে পরে। যেমন উদাহরণ আমরা বলতে পারি, এক্সাম্পল, জজ সাহেব, জজ সাহেব। তাহলে এটা কি হবে বলতো? যিনি জজ, তিনি সাহেব, যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব। আমরা আরো কি বলতে পারি? চালাক চতুর, চালাক চতুর। তাহলে চালাক চতুর কি হবে? যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর। আরো কি বলা যায়? ধোয়া মোছা, আমরা বলতে পারি ধোয়া মোছা, ধোয়া মোছা। এটা কি হবে বলতো? আগে ধোয়া, পরে মোছা। তো আশা করি তোমরা সাধারণ কর্মধারায় কি বুঝতে পেরেছো। এটা খুব ইজি ছিল। এবং আসো আমরা শেষ মুহূর্তে যেটা নিয়ে সবচেয়ে দ্বন্দ্ব হয়, উপমান এবং উপমিত, সেটা নিয়ে একটু আলোচনা করি। এবার আমরা দেখব বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি বলতে কি বোঝায়? বহু মানে অনেক বা প্রচুর, ব্রীহি অর্থ ধান, তার মানে অনেক ধান আসে যায়। এখানে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই কিন্তু বোঝায় না। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নেই। 80-20, 80-20। এখানে 80 অর্থ কি? 80 অর্থ দাঁত। আমরা কিন্তু 80 মানে সংখ্যা এটা বলবো না, কারণ এখানে খেয়াল করো দীর্ঘিকার আছে। দীর্ঘিকার অর্থ কি? এটা হচ্ছে দাঁত। আর যখন রস্যিকার থাকবে তখন কিন্তু 80 সংখ্যা হবে। তো 20 অর্থ কি? 20 মানে আমরা জানি বিষ বা ক্ষতিকারক বা পয়জন। তো 80-20 মানে কিন্তু আমরা সাধারণত সাপকে বুঝি। আর কে বুঝি? সাপকে। তো দেখো এখানে 80 কেও বোঝালো না, 20 কেও বোঝালো না, বোঝালো কাকে? সাপকে। একটা ভিন্ন পদ প্রধান হলো। মানে আরেকটা উদাহরণের মাধ্যমে জানা যাক। গায়ে হলুদ। দেখো এখানে গা কেও বোঝায় না, হলুদ কেও বোঝায় না। এখানে গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠানকে বোঝায়, যেটা মুসলিম এবং সনাতন দুটা ধর্মে প্রচলিত আছে। তার মানে এখানে কোন পদ প্রধান হচ্ছে? ভিন্ন পদ। এখানে আমরা কি বলবো? এটা একটা অনুষ্ঠানকে বোঝায়। এটা কি? অনুষ্ঠান। তারপরে তার মানে প্রথম পদ প্রধান না, দ্বিতীয় পদ প্রধান না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, যেটা তৃতীয় বা ভিন্ন পদ। এবার আমরা লাস্ট বা অব্যয়ভাব সমাসটা নিচে জায়গা আছে, এখানে দেখাই দিই। অব্যয়ভাব, অব্যয়ীভাব। অব্যয়ভাব সমাসে আমরা মনে রাখবো পূর্বপদ প্রধান, একটা মাত্র সমাস যেটার পূর্বপদ প্রধান। পূর্বপদ প্রধান। তো দেখো উদাহরণ, বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, উদ্বেল। এবং গ্রহের তুল্য উপগ্রহ। দেখো এখানে বেলা কিন্তু পূর্বপদ এবং গ্রহ পূর্বপদ। এখানে উদ্বেল, বেলা এবং গ্রহের তুল্য উপগ্রহ, গ্রহটাই কিন্তু পূর্বপদ এবং এটাই প্রধান রূপে প্রতিমান হয়েছে। তাই এটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস, পূর্বপদ প্রধান। এই যে টোটাল সমাসের কোনটা কোন পদ প্রধান, এটা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেকটাই কনফিউশন থাকে।
তো আমরা একটা টেকনিকের মাধ্যমে সেটা ক্লিয়ার করব। সেটি হচ্ছে দ্বিতক পরপদের গান গায়। গান গায়, এখানে দেখো দ্বিতক পরপদের গান গায়, এইটুকু। এই যে এখানে পরপদ, দ্বিতক, দ্বিতকে কি প্রথমে হচ্ছে দ্বিতে দ্বিগু, দ্বিগু সমাস, ততে তৎপুরুষ, এবং কতে কর্মধারয়। এই দ্বিতকে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় কি পরপদের গান গায়। তার মানে এই তিনটা সমাসের পরপদ প্রধান। এই তিনটা সমাসের কি পদ, কোন পদ প্রধান? পরপদ। এবং আমাদের বাকি থাকলো কি, এই যে দেখো এই দ্বিতক দিয়ে তোমাদের সহজে মনে থাকবে না, আর ভুলবা সম্ভব? মনে থাকবে, এটা একটু মাথায় রাখবা। শুধু দ্বিতক, দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। এবার বাকি থাকে কি দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্বতে কি উভয় পদ, উভয় পদ প্রধান। যেমন আমরা কি উদাহরণ দিতে পারি, মা বাবা, মা ও বাবা, এখানে কি শুধুমাত্র মা না, বাবাও 50-50%। তাছাড়া আমরা বলতে পারি ভাই বোন, ভাইকেও বোঝাচ্ছি, বোনকেও বোঝাচ্ছি। এবার আসো বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি অর্থ কি? বহু অর্থ অনেক বা প্রচুর, আর ব্রীহি অর্থ ধান। তার মানে বহু ধান আছে যার। এখানে বহুব্রীতে কি বোঝায়? প্রথম অথবা দ্বিতীয় কোন পদকে না বুঝিয়ে তৃতীয় পদ বা অন্য পদকে বোঝায়, সেটা হচ্ছে বহুব্রী। তাহলে বহুব্রী কি? অন্য পদ বা ভিন্ন কোন পদ, ভিন্ন কোন পদকে বোঝায়। প্রথম পদকেও না, দ্বিতীয় পদকেও না, অন্য বা ভিন্ন, অন্য একটা পদ চলে আসবে। ঠিক আছে? আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝেছো এবং উপভোগ করেছো। তো আমাদের সাথে থাকো এবং আমরা তোমাদেরকে পূর্ণ একটা প্রস্তুতি প্রদান করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।